এসেছেন তারা সৌজন্যে অভ্যস্ত নয়, তারা হিংসার রাজনীতি বা দুর্নীতির রাজনীতির সঙ্গে অভ্যস্ত। বিজেপির উদার রাজনীতি তারা হজম করতে পারে না, সেই জন্য তাদের সমস্যা। উনি কার উদ্দেশ্যে বলেছেন, কেন বলেছেন, কি বলেছেন আমার জানা নেই। এই সম্পর্কে যদি কিছু আপনাদের মনে আরো প্রশ্ন জেগে থাকে আপনারা দিলীপ ঘোষকে প্রশ্ন করবেন। একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে বিজেপির যে নীতি কেন্দ্রীয় নেতৃত্ব দেখাচ্ছেন বা দেখিয়েছেন সেটাই ফলো করা উচিত, সেটাই অনুসরণ করা উচিত। বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম আমাদের মন্ত্র, সে কথা তিনি বলেছেন। এবং দিলীপ ঘোষ কোন প্রেক্ষিতে বলেছেন, কার উদ্দেশ্যে বলেছেন, কেন বলেছেন, কিভাবে বলেছেন, কোন শরীরী ভাষায় বলেছেন, এ নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা দিলীপ ঘোষের কাছে যেতে পারেন, তিনি আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর দেবেন। সচিব মহেশতলা, তখন আপনার মনে আছে যে বাচ্চাটাকে ঝুলিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে সব দেওয়া হয়েছে, মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। ছেলেকে এখনো খুঁজে পায়নি। ইসলামপুর থেকে বাবা মা থানার সামনে ধর্নায় বসেছে, পুলিশ গিয়ে তাদের হুমকি দিচ্ছে যে এখান থেকে না উঠলে গ্রেপ্তার। এটাই তো স্বাভাবিক। দেখলেন না গতকাল সুকান্ত মজুমদার একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, একজন প্রথিতযশা চিকিৎসক, অনাবাসী ভারতীয়। আজকে তার বাড়িতে যাওয়ার জন্য সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হলো, তাকেও গ্রেপ্তার করা হলো। তো যে রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীর কারোর সঙ্গে দেখা করার অধিকার নেই, সে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে না, সেখানে একটা জরুরি অবস্থা চালু হয়েছে না, এটা একটা পুলিশ স্টেট, এটা নিয়ে তো সবাই বিভ্রান্তিতে ভুগছে। মানুষ আমাদের গলি থেকে রাজপথ প্রশ্ন তো একটাই, এই সরকারটাকে কেন টিকিয়ে রেখেছে? আমাদেরও প্রশ্ন আছে। এখন এই সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এটা বিজেপি দপ্তর থেকে আপনি পাবেন না। এটা আপনি যদি রাজভবনে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করেন, আর ওনার সঙ্গে তো ঘনিষ্ঠতাও আছে, হাতে খড়ি নিয়েছিলেন উনি, তা উনি বলে দিতে পারেন। গতকাল রাজ্য বিজেপির সভাপতি গ্রেপ্তার হলেন, আপনি যার কথা বলছিলেন চিকিৎসক, তাকেও নিয়ে যাওয়া হয়েছে। এই একই দিকে বামেদের শান্তি মিছিলকেও পুলিশ আটকে দিল। হঠাৎ করে বিরোধীদের কণ্ঠরোধের পথে এত তীব্রভাবে হাঁটছে। বামেদের শান্তি মিছিল আটকে দিয়েছে, দিল্লিতে গিয়ে কফি খাইয়ে দেবে। দুজনে আবার একসঙ্গে বিজেপির বিরোধিতায় বসে পড়বে ময়দান, গান্ধীর মূর্তির পাদদেশে কিংবা পার্লামেন্টের সিঁড়িতে। চিন্তার কোনো কারণ নেই, ওটা আবার চোখে চোখে কথা বলবো, ওটা হয়ে যাবে সব। হঠাৎ করে এরকম ভোটের আগে তীব্র পুলিশকে কাজে লাগিয়ে আটকে দেওয়া অপোজিশনকে। মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করে চলেছেন কোরামিন দিয়ে ওদের একটু কোমার বাইরে বের করে আনা, কিন্তু কিছুতেই বেরোতে পারছে না। ভেন্টিলেশনে যে ঢুকে পড়েছে, ওর থেকে আর বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছে না। আর সিপিআইএম এর যারা সমর্থক কর্মী আছেন তারাও এবার সংকল্পবদ্ধ হয়ে গেছেন গ্রামে গঞ্জে, যে আগে আমরা তৃণমূলকে সরাবো, তারপরে অন্য পতাকা ধরবো। যেখানে কলকাতা মেট্রো পার্পেল লাইন হওয়ার কথা ছিল, সেখানে রাজ্য কোনো জমি কেন্দ্রীয় মন্ত্রককে দিচ্ছে না মেট্রোর কাজের জন্য। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 43টা রেলের প্রকল্প বন্ধ আছে শুধুমাত্র জমি জটের কারণে, জমি অধিগ্রহণের কারণে। রাজ্য সরকার এখনো পর্যন্ত 29% বেশি জমি জোগাড় করতে পারেননি, কেন্দ্রের হাতে তুলে দিতে পারেননি, মানে রেল মন্ত্রককে দিতে পারেননি, সেজন্য এখানে কাজ বন্ধ আছে। 100 স্কোয়ার কিলোমিটার জমি ওএনজিসির পক্ষ থেকে চাওয়া হয়েছে তেল তোলার জন্য অশোকনগরে, ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য গত বাজেটে, কিন্তু তার এখনো পর্যন্ত কোনো প্রতিফলন কেউ দেখতে পায়নি। এছাড়াও দক্ষিণ 24 পরগনা বর্ধমানে যেখানে ড্রিলিং চলছে, সেটা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা কি সেটাও কারোর জানা নেই। ময়েল মাইনিং ওর ইন্ডিয়া লিমিটেড, তাদের যে বিপুল পরিমাণ ম্যাঙ্গানিজের সন্ধান পেয়েছেন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর অঞ্চলে, যেখানে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা যৌথ অপারেশনের প্রয়োজন আছে, সেটার ক্ষেত্রেও রাজ্য নীরব। প্রকল্প বাতিল হচ্ছে চলেছে, একটা মেট্রোর প্রকল্প কলকাতাবাসীর জন্য, জেলার একটা গোটা প্রকল্প বাতিল হতে চলেছে এই জমি না দেওয়া। ওটা একটা মেট্রো প্রকল্প বাতিল হতে চলেছে। বাতিল হলে বাতিল হবে। মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, তৃতীয়বারের জন্য নির্বাচিত করেছে। তৃণমূল কংগ্রেসের কোনো জমি নীতি নেই। তৃণমূল কংগ্রেস উন্নয়ন বিরোধী একটা সরকার, সুতরাং স্বাভাবিকভাবেই নতুন সরকারের জন্য অপেক্ষা করুন। কোনোটাই বাতিল হবে না, কিছুদিনের জন্য বন্ধ থাকবে। নতুন সরকার আসছে, 26 সমস্ত সমস্যার সমাধান হবে। ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে,
কেন বলছেন যে পরিকল্পনা করে খুন করা হয়েছে? দেখুন, কেউ আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে, তার হাত বাঁধা আছে, এরকম তো অতীতে কোনোদিন শোনা যায়। এর আগেও পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী খুন হয়েছেন, একজন প্রাক্তন বিধায়ক কর্মী খুন হয়েছেন, দেখা যাচ্ছে তার গলায় ফাঁস লেগেছে, তার পা মাটিতে আছে, কিন্তু তিনি মারা গেছেন। আমাদের দমদমে প্রসেনজিৎ, তাকে মেরে তার বাড়ির বারান্দায় ঝুলিয়ে দেওয়া হয়েছে আত্মহত্যা করে। তো এটা তো তৃণমূলী কায়দা খুনের। হাত বাঁধা অবস্থায় কোনো মানুষ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করছেন, এরকম তো কোনো সুস্থ স্বাভাবিক কোনো মানুষ বিশ্বাস করবেন না। আর সংখ্যালঘু এলাকায় বিজেপি যদি কোনো সংখ্যালঘু করে, সে আরো বেশি আক্রমণের শিকার। 2021 সালের পর যে সংখ্যালঘুরা বিজেপিতে ছিলেন, যারা বিজেপির পতাকা ধরেছিলেন, তাদের বাড়িতে যে অত্যাচার হয়েছে সেটা সংখ্যাগুরুদের থেকে বেশি। বারাসাতে মোহাম্মদ আলী, যাকে পুলিশ বাড়ি ফিরিয়ে দিয়ে এসেছিল, প্রকাশ্য দিবালোকে তাকে পিটিয়ে খুন করে ফেলেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। 2014 সালে সাধারণ নির্বাচনের পর ইলামবাজার ব্লকে 6 জন বিজেপি কর্মী খুন হয়। শেখ রহিম তার 2 মেয়েকে নুট প্যারেড করানো হয়। তারা নিজেদের লজ্জা নিবারণের জন্য সামনে পুকুরে ঝাঁপ দেয়। তার স্ত্রীকে বিভ্রস্ত করে তাকে পর্যন্ত মারধর করা হয়। অচৈতন্য স্ত্রীর সামনে তার স্বামী শেখ রহিমকে কুপিয়ে খুন করা হয়। অভিযোগ কিসের জন্য ছিল? অভিযোগ ছিল একটাই, যে সে বিজেপি করেছে, তাকে দল পরিবর্তন করতে বলা হয়, সে সেটা করেনি। বীরভূমে আমার দেখা গেল যে বোমাবাদ থেকে বিস্ফোরণ এবং সেখানে 3 জন মারা গিয়েছে। বারবার করে বীরভূম এবং সেখানে বোমা বিস্ফোরণ। ওটা স্বাভাবিক ব্যাপার। ওখানে তো সাধারণ মানুষের বাস নয়, এখন ওটা হয়ে গেছে রবীন্দ্রনাথেরও জায়গা নয়। এখন লাল মাটির দেশে বাঘ সিংহ ঘুরে বেড়াচ্ছে। তো বাঘ সিংহকে ঠান্ডা করবার জন্য অন্য কিছু লোক দুপক্ষই বোমা রাখছে। একজন পশুরাজ আর একজন জঙ্গলের রাজ। তো দুজনের মধ্যে যদি লড়াই লাগে, সেখানে তো বোমা লাগবেই। লড়াইটা এখন তৃণমূলের সঙ্গে, তৃণমূলের লড়াই। একটু অপেক্ষা করুন, মানুষকে আরেক কয়েকটু মাস এটা সহ্য করতে হবে, তারপর সব ঠান্ডা হয়ে যাবে। আজ আন্তর্জাতিক যোগ দিবস ছিল। অভিযোগ করেছেন যে অনুব্রত ফেস টাইম কল করে যা বলেছিলেন সমস্তটাই ফেস টাইম কলে, এবং তিনি ফেস টাইম কলটা অন্য জায়গা থেকে তিনি রেকর্ড করেন, এবং এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ। এতদিন এত সময় লাগছে। পুলিশই তৃণমূল, তৃণমূলই পুলিশ। অনুব্রত মণ্ডল যেটা করেছেন সেটা তৃণমূলের সংস্কৃতি। অনুব্রত মণ্ডল তৃণমূলের পোস্টার বয়। অনুব্রত মণ্ডল তৃণমূলের একজন অনুকরণীয় চরিত্র। অনুব্রত মণ্ডল নির্বাচন পরিচালনা করার একটা মডেল। তাহলে অনুব্রত মণ্ডল কিছু করবে আর তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ তার উপরে থাকবে না? অনুব্রত মণ্ডল যদি কিছু করবে, সেখানে পুলিশ ব্যবস্থা নেবে, তার তো কিছু হতে পারে না। এ ধরনের ভাষা ব্যবহার করবার পর এবং রাজ্য পুলিশের ডিজিপি তার সম্পর্কেও যে মন্তব্য বা তার সঙ্গে যেভাবে কথা বলেছেন, তারপরেও যে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়নি, এটাই তো প্রমাণ করে দিয়েছে যে এ রাজ্যে কোনো আইনের শাসন নেই। এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামোটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সন্ধ্যা বর্ষা এখনো সে অর্থে রাজ্যে আসেনি, তার মধ্যে দেখা যাচ্ছে কলকাতা থেকে জেলা সর্বত্রই রাস্তার এই বেহাল দশা। মুখ্যমন্ত্রী দিন কয়েক আগে বিধানসভায় দাঁড়িয়ে পদশ্রীতে তারা 1,500 কোটি টাকা বরাদ্দ করেছে। 2011 পর থেকে 1,500। আপনি বরাদ্দর গল্প শুনেছেন, কিন্তু যে কন্ট্রাক্টররা কাজ করেছেন বা কাজ করবেন, একবার তাদের সঙ্গে গিয়ে কথা বলুন যে কতজন পেমেন্ট পেয়েছেন, কতজন কাজ নিতে চাইছেন আর কতজন কাজ নিতে চাইছেন না। একটা সময় ছিল যখন অফিসারদের পিছনে ঠিকাদাররা দৌড়তো, আর এখন ঠিকাদারদের বাড়িতে অফিসার দৌড়চ্ছে কাজ করানোর জন্য, কারণ কোথাও কোনো পেমেন্ট নেই। আপনার এখানে কার্নিভাল চলবে, আপনার এখানে খেলা চলবে, মেলা চলবে, আপনার এখানে ওই শিল্পের একটা কি হয়, ওইসব হবে, অনেক বিজ্ঞাপন সেখানে চলবে, কিন্তু এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর এ রাজ্যে আপনি পাবেন না। আরেকটি বিষয়, প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা কাউন্সিলরের মধ্যে কে কত বড় দুর্গাপুজো বা কালী পুজোর পরে ফাংশন করতে পারে। তারা আবার মাইকে ঘোষণা করে দিচ্ছেন আমার 3 কোটির প্রোগ্রাম, আমার 4 কোটির প্রোগ্রাম, কিন্তু যে কাউন্সিলররা ঘোষণা করছেন তাদের নিজেদের অঞ্চলের মধ্যেই রাস্তাঘাট ভাঙা। অনুব্রত মণ্ডলের এই যে পাশেই স্থানীয়রা বাড়ি করতে যাচ্ছিল, সে সময় পুলিশ কর্মী তার যে সার্ভিস রিভলভার রয়েছে সেটা উঁচিয়ে গ্রামবাসীদের তাড়া করছে।
বাড়ি করতে যাচ্ছিল কেন? প্রতিবেশী তার নিজের জায়গাতে বাড়ি করবে। বুঝিয়ে তারা করেছে। তারা করেছেন এবং তার দাবি হচ্ছে মানে পুলিশের দাবি হচ্ছে টাকা দিতে হবে এখানে বাড়ি করতে। পুলিশকে বলে দেওয়া হবে যে তৃণমূলের পক্ষ থেকে ওখানে যে কোনো জায়গায় কোনো নতুন নির্মাণ হলে টাকা দিতে হবে। নিজের কর্মীদের উপরে বহু জায়গায় তো বিশ্বাস রাখতে পারে না। পঞ্চায়েত নির্বাচনের সময় থানা থেকে নির্বাচন পরিচালনা করা হয়, এবার দেখা যাচ্ছে 75-25-এর ভাগে প্রবল বিচ্যুতি হচ্ছে চারিদিকে, কারণ সবাই বুঝতে পারছে নাও অন নেভার, যাবার বেলায় পুরো ঝোলটাই নিজের দিকে টেনে নিচ্ছে। এখন পুলিশের উপর দায়িত্ব পড়েছে সেই কাজটা করার। পুলিশ গেছে, পুলিশকে দেখে এমনি তার মানুষ ভয় পায় না, পুলিশের কোনো মেরুদণ্ড নেই, সেই জন্য রিভলভার বার করেছে। স্বাভাবিক হয়ে গেছে, এগুলো চলবে, অন্যায় কিছু করেনি। মাস্টার প্ল্যান তো মাস্টার ঘাটার মাস্টার প্ল্যান যতদিন তৃণমূল থাকবে ততদিন ঘাটার মাস্টার প্ল্যান হবে না। ঘাটাল মাস্টার প্ল্যান কেলেঘাই কপালেশ্বরী নিয়ে দীর্ঘদিন ধরে একই ব্যক্তি কথা বলে আসছেন, তার নাম ডক্টর মানুষ ভূঁইয়া। যদি রাজ্য সরকার সম্পূর্ণ দায়িত্ব মানুষ ভূঁইয়াকে দিত কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করার, বা কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে এই ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করা, তাহলে সেটা হতো। কিছু জিও ইঞ্জিনিয়ারিং প্রবলেম ওখানে আছে, এবং যে সময় ঘাটাল মাস্টার প্ল্যান করা হয়েছিল তারপরে আজকে যেভাবে বিভিন্ন জায়গায় খালের কাটা হয়েছে, কোনো জায়গায় খাল বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো জায়গায় একটা খালকে আরেক জায়গায় মিশিয়ে দেওয়া হয়েছে, এটা সামগ্রিক ওই অঞ্চলে একটা জটিলতা তৈরি করেছে। ফলে ঘাটাল মাস্টার প্ল্যান যে সময় ভাবা হয়েছিল করলে ঠিক থাকবে, আজকে আর সে অবস্থা নেই। তাও আমি এখনো বলছি যে যদি মানুষ ভূঁইয়ার উপরে বিশ্বাস রেখে পুরো তাকেই দায়িত্ব দিয়ে দেওয়া হতো যে তুমি কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করো, কেন্দ্র প্রয়োজনে সম্পূর্ণ সহযোগিতা করবে। ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে যদি ঘাটালের মানুষের উপকার হয়, তাহলে তো আমরাই চাইবো। ঘাটালের মানুষ আমাদের নির্বাচনে আমাদের প্রার্থীকে জিতিয়েছেন, আমাদের বিধায়ক দিয়েছে ঘাটাল এর মানুষ, আমরা কেন চাইবো না? কিন্তু রাজ্যের তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রীর আমাদের ডক্টর মানুষ ভূঁইয়ার উপরে কোনো ভরসা নেই, ভাববেন আবার যদি অন্যদিকে চলে যায়। কোনো ব্যক্তি নিয়ে আমার কোনো মন্তব্য নেই। দেব অন্য কাজে ব্যস্ত আছে, ও কি করবে? ওনার অনেক কাজ আছে, উনি সেই সময় তো উনি সংসদেও দিতে পারেন না, কনস্টিটুয়েন্সিতে সময় দেন কি না দেন সেটা তো সেখানকার মানুষ জানেন। আমি তো আবার বলছি যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সবচেয়ে বেশি যিনি সক্রিয় এবং ভোকাল, তার নাম হচ্ছে ডক্টর মানুষ ভূঁইয়া। এটা কেউ অস্বীকার করতে পারবে না। এমন কোনো সাংবাদিক নেই, এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই যে মানুষদের কাছ থেকে ওই কেলেঘাই আর কপালেশ্বরীর গল্প অন্তত কয়েক দশক ধরে না শুনেছে। তাকে কেন দায়িত্বটা দেওয়া হচ্ছে? বাঁকুড়ায় শিশুদের একটি ঘটনা তিনি কাণ্ডজ্ঞানী আচরণ হুম? শিশু মানে অনেক পালককে শিশু সুরক্ষা কমিশন তরফে কোথাকার শিশু সুরক্ষা কমিশন? হ্যাঁ, একটা ঘটনাকে কেন্দ্র করে তিনি কাণ্ডজ্ঞানী একটা রাজ্যের শিশু সুরক্ষা কমিশন শিশুর মতো আচরণ করেছে। অমিত মালব্য ঠিক সময় তার উত্তর দিয়ে দেবেন। উনি মাস্টার মশাইয়ের মতো এই শিশুদের বুঝিয়ে দেবেন পড়াশোনা করে। এটাই তো স্বাভাবিক, এটা তো রাজ্য সরকার নয়, এটা স্বাধীন পশ্চিমবঙ্গ। এটা যে কাশ্মীরে এক সময় ছিল না উজিরে আজম, ঠিক এখন এখানেও মুখ্যমন্ত্রী নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছে। তারা বিচার ব্যবস্থাকে মানে না, তারা সংবাদ মাধ্যমের উপরে কোনো আস্থা রাখে না, তাদের আক্রমণ করে। তারা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করে, সাংবিধানিক প্রধানকে অস্বীকার করে। তো এ রাজ্যে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা কি করে চলবে? সারা পৃথিবীর মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে দলমত নির্বিশেষে আজকের দিনটি উদযাপন করছে। তা পশ্চিমবঙ্গ যদি উদযাপন করে ফেলে, তাহলে এগিয়ে বাংলা কি করে থাকবে? এরপরে মুখ্যমন্ত্রী যোগের মতো অন্য কোনো জিনিস নিশ্চয়ই আবিষ্কার করবেন, কারণ ওনার মানে সৃজনশীলতা নিয়ে তো প্রশ্নাতীত। উনি যেভাবে গীতবিতান তৈরি করেছেন, মানে কবিতা বিতানের মধ্যে, উনিও নিশ্চয়ই এ ধরনের কোনো একটা নতুন যোগ নিয়ে আসবেন। শ্রমিকরা বীরভূমে
তৃণমূলের কোর কমিটির বৈঠক নিয়ে এর আগেও দেখা গিয়েছিল সমস্যা। না, আমাদের এই নিয়ে কোনো সমস্যা নেই। নিজে শুনে আমরা কোর কমিটির কোনো ব্যাপারে নেই। আমরা জানি তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস। আমরা জানি অনুব্রতই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। আমরা জানি অনুব্রতই তৃণমূলের পোস্টার বয়। আমরা জানি পুলিশই তৃণমূল আর তৃণমূলই পুলিশ। সুতরাং তৃণমূলের কোর কমিটি মানে কিভাবে দখল করবে, কাকে আক্রমণ করবে, কে ৭৫-২৫-এর ভাগ ঠিকভাবে বাস্তবে রূপায়িত করতে পারে তার আলোচনা। তো তার কোর কমিটির বৈঠক নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই, আর এই মুহূর্তে রাজ্যবাসীরও কোনো কিন্তু উৎসাহ নেই। বলা হচ্ছে যে আশিস বন্দ্যোপাধ্যায়ের কথাই শেষ কথা, আশিস বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হবে। একটা পোস্ট করা হয় গ্রুপে, ওদের অফিসিয়াল, তিনি সেটা উইথড্র পরে আবার করেছেন। ডিলিটও করে নেওয়া হয় অনুব্রত বন্দ্যোপাধ্যায়। যেহেতু বৈঠকটা তিনি একা রেখেছেন। এটা আমরা কি বলতে পারি? বারবার আপনারা আমাদের এটা কেন জিজ্ঞাসা করেন, তৃণমূল কংগ্রেসকে কেন জিজ্ঞাসা করছেন না? তৃণমূল কংগ্রেস শাসক দল স্বাভাবিকভাবে তাদের যে কোনো কর্মকাণ্ড নিয়ে, যে কোনো সাংগঠনিক বিষয় নিয়ে মিডিয়ায় চর্চা চলবে, মানুষের কিছু আগ্রহ থাকবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের তো কোনো আগ্রহ নেই। আমাদের কাছে অনুব্রত মণ্ডল একজন দখলদার। আমাদের কর্মীকে যিনি পিটিয়ে খুন করবার অভিযোগ আছে যার বিরুদ্ধে, তার এই বিষয় নিয়ে আমরা উৎসাহী হব কেন? অনুব্রত এ তো আর আগেকার দিনের সেই নেতাজি সুভাষ আর মহাত্মা গান্ধী কিংবা তাদের দ্বন্দ্ব নয়, স্টালিন ট্রটস্কিরও দ্বন্দ্ব নয়। এইসব নিয়ে কি পশ্চিমবঙ্গের মানুষ খুব একটা চিন্তিত বলে মনে করেন? এটা চিহ্নিত হওয়ার মতো প্রশ্ন। এটা হচ্ছে যে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের মুখের যোগ্য নয়, মানে আপনাদের রাজনৈতিক আপনাদের রাজ্য সভাপতি বা প্রাক্তন সভাপতি বা আপনাদের রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে তারা মন্তব্য না না, এটা evaluation করছে। এটা অত্যন্ত, আমি তার বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। এটা অত্যন্ত আনন্দ সংবাদ আমাদের কাছে যে বিজেপি নেতাদের নখ নিয়ে গবেষণা করছে এখন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা এই জায়গায় এসে পৌঁছেছে। না, কুণাল ঘোষ সেরকম প্রশংসা করেছেন দিলীপ ঘোষের একাধিকবার। যদি চান তাহলে কুণাল ঘোষ যদি চান তাহলে আমরা সুকান্ত মজুমদারের নখের কিছু অংশ তার কাছে পাঠিয়ে দিতে পারি। আচ্ছা ভাই, আজকে একদিকে বীরভূমে বোমাবাজিতে দুজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে আজকে কোর কমিটির মিটিং হচ্ছে। আবার আমি জাস্ট এটাই, সেটা হচ্ছে ববি হাকিম মিটমাট করে পাঠিয়েছিলেন এবং আজকে লক্ষ্য হচ্ছে যে 26-এ হেড জিততে হবে বীরভূম। মানে মানে ববি হাকিমের কথা কে শুনবে? ববি হাকিম কলকাতা থেকে বলে দেবেন আর বীরভূমের লোকেরা চুপ করে যাবে। বাঘকে আপনি বলে দেবেন কাল থেকে মাংস খাবে না, ঘাস খাও, বাঘ ঘাস খাবে। এ হয় নাকি সময়? বাঘ সিংহর ব্যাপার। আর তৃণমূলের জনভিত্তি নেই, তৃণমূলের ভিত্তিই হচ্ছে বোমা। বোমা আর তৃণমূল সমার্থক শব্দ। তৃণমূল যতক্ষণ আছে তৃণমূলকে বোমা মারবে, তৃণমূলকে মারবে। গত 3 বছর রাজ্যে যত খুন হয়েছে তার 90% সংখ্যালঘু এবং তারা তৃণমূল। প্রত্যেকের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকেই, কোনো বিরোধীর দিকে নয়। ফলে তৃণমূল যতক্ষণ আছে এগুলো থাকবে। একটু অপেক্ষা করুন। দুটো পদ আপনার সামনে খোলা আছে মানুষের সামনে। হয় আপনি তৃণমূলের উগ্র সমর্থক হয়ে যান, আর না হলে তৃণমূলকে বিসর্জন দিন, যেটা মানুষ ভালো বুঝবে করবে। শিশু সুরক্ষা কমিশনে দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ নিয়ে যে একটা অভিযোগ আপনারা তুলছেন, কি মনে হচ্ছে যে প্রসাদ বিতরণের নামে প্রচুর টাকা নয়ছয় হচ্ছে? না, আমরা প্রশ্ন তুলব কেন? পুরো ব্যবস্থাই তো একটু জালিয়াতি। একটা দেবতার মন্দির প্রতিষ্ঠা হবে যেখানে মানুষের নির্দিষ্ট ভাবাবেগ, শ্রদ্ধা জড়িয়ে আছে, সেটাই তো করা হলো জগন্নাথ কালচারাল সেন্টারের নামে মানুষের দেহ করের টাকা খরচা করে হিট করতে দিয়ে। এভাবে মন্দির তৈরি করা যায় নাকি? এই পুরো ব্যবস্থাটাই তো বেআইনি। আর তারপরে 42 কোটি টাকার শুনছি কি গজা খাওয়াবে ওপর থেকে। পশ্চিমবঙ্গের মানুষ আবার গজা খেয়ে ভোট দেবে? এ হয়? আবার তার বরাত দিচ্ছেন কারা? তার বরাত পেয়েছে আবার যারা হিন্দু নয়, তারা নাকি শুনছি তার বরাত পেয়েছে। এই নিয়ে নতুন নতুন বিতর্ক তৈরি হবে। আসলে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এগুলো করে যাচ্ছে দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য। সৈতা মহাপ্রসাদ দুয়ারে এই যে শুরু হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা, সেখান থেকে তারা শুরু করছে। কিন্তু এই জায়গাটাতে একটা বক্তব্য রয়েছে, সম্প্রতি যে ভোটের পরিসংখ্যান দেখা যাচ্ছে তাতে কিন্তু
ভবানীপুর এলাকায় বিজেপি অনেক জায়গায় অনেক ওয়ার্ডে ভবানীপুর কেন্দ্রে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করবে। সংখ্যালঘু ভাই বোনেরা যাদের হাতে পাথর ধরিয়ে দিচ্ছে এই সরকার, তারা একবার ভবানীপুর কেন্দ্রে গিয়ে দেখুন দুটো ওয়াকফ প্রপার্টি কিভাবে লুট করেছে, তার খতিয়ানকে দেবে। আমি বলছি গজাই খাওয়ান আর ললিপপই খাওয়ান, কোনো লাভ নেই। জগন্নাথ দেব মনস্থির করে ফেলেছেন বঙ্গোপসাগরে বিসর্জন, একদম দীঘার উপকূলে। অবাঙালি ভোট নিয়ে কি শাসক দল কিছুটা চিন্তিত? সেই কারণে জিজ্ঞাসা করুন শাসক দলের মুখপাত্রকে, জিজ্ঞাসা করুন। আমরা তো বাঙালি অবাঙালি এসব বিভেদের রাজনীতি করি না। আমরা প্রথমে ভারতীয়, তারপরে আমরা বাঙালি। বাংলা ভাষায় কথা বলি, বাংলার ইতিহাসের কথা বলি, পশ্চিমবঙ্গ সৃষ্টি কিভাবে হলো সেই কথা বলি, তারকেশ্বরের হিন্দু মহাসভার কথা বলি 4 এপ্রিল, এনসি চ্যাটার্জির বক্তৃতার কথা বলি, 5 এপ্রিল শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলি, 1947 সালের জানুয়ারি মাসে আজাদ হিন্দ ফৌজের লেফটেন্যান্ট জেনারেল এসি চৌধুরী চ্যাটার্জির যে কমিটি তৈরি হয়েছিল হিন্দুদের জন্য আলাদা প্রদেশে, আমরা তো এসব নিয়ে কথাবার্তা বলি, ওসব আমরা বুঝি না। হুগলি থেকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে স্কুলের ভেতরে পড়ুয়ারা দাঁড়িয়ে রয়েছে ছাতা মাথায়, টপ টপ করে বৃষ্টি পড়ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। এরপর প্রশ্ন করা হয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে, তিনি দায় এড়িয়ে গিয়েছেন। উনি কি করবেন? উনি নতুন শক্ত রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নিয়েছেন, সমস্ত স্কুলে ভেঙে পড়ছে, 40,000 চাকরি বিক্রি করে দিয়েছে, তারপরে উনি ঢুকেছেন। উনি প্রশ্নের উত্তর কি করে দেবেন? ওনাকে প্রশ্ন করাটাই ভুল। তৃণমূল পাল্টা হয়েছে, তৃণমূল বলছে আগে তো লকেট চ্যাটার্জি ছিল, তিনি কেন এই বিষয়টা? ও মানে লকেট চ্যাটার্জির কাজ ছিল স্কুলের ছাদ ঢালাই করা। বিরোধী দলের সাংসদের এটা কাজ হচ্ছে ছাদ ঢালাই করা, এটা তৃণমূল কংগ্রেস বলতে চাইছে। তাহলে যখন পারছেনই না কিছু করতে, বিদায় নিন। ডবল ইঞ্জিন সরকার এসে বাদবাকি যে ফুটো ফাটা আছে সেগুলোকে বন্ধ করে দেবে, আর যারা চাকরি বিক্রি করেছিল তাদের যেখানে যাবার কথা সেখানে পাঠিয়ে দেবে। যে বাঘ সিংহর ছবি নিয়ে খেলা চলেছে তাদেরও যে যেখানে নির্দিষ্ট গন্তব্যস্থল সেখানে পৌঁছে দেবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পরিষদে কি কোনো দায় থাকবে না? ছোট ছোট বাচ্চারা যাদের স্কুল যাচ্ছে, যারা আগামী সমাজ পরিবর্তন করবে, কেন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, 42 কোটি টাকার গজা খাচ্ছে, স্কুলের প্রয়োজন কি? আর স্কুলই বা থাকবে কেন? দরকার হলে মাদ্রাসা তৈরি হবে। পশ্চিমবঙ্গের শান্তি রক্ষার জন্য আমাদের মহানাগরিক বলেই দিয়েছেন দাওয়াতে ইসলাম, পরিবর্তন করে নিন, একদম কোনো সমস্যা থাকবে না, শান্তিই শান্তি। গৌহাটে বিজেপি নেতা